যে যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। কি হলো তাহলে? প্রতারণাটা কে করলো? এখানে দাঁড়িয়ে অনেকেই বলে গেছেন যদি প্রতারণা বলতে হয় তাইলে তারাই জাতির সাথে প্রতারণা করেছেন। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি, দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? সরসায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো, তাদের দুইটা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। তারা তো সেদিকেই আগাচ্ছে। এই ফেসিবাদী শাসনের জড় কেটে দেওয়ার জন্যেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 60টি মাস ধারাবাহিকভাবে 31টি দল সেখানে আলোচনায় অংশ নিয়েছে। আজকে সংসদে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব আছে, যারা সরকার গঠন করেছেন এবং যারা বিরোধী দলে বসেছেন, তারা সকলেই সেই আলোচনার অংশ ছিলেন। দীর্ঘ আলোচনার পর সবাই একমত হলেন যে এই দেশকে যদি ফেসিবাদের কবল থেকে মুক্ত করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে। আর এই সংস্কারের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটা গণভোট অনুষ্ঠানের প্রয়োজন হবে। যে সমস্ত বিষয়ে সংস্কার হবে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো বৈধতা দেওয়ার জন্যেই প্রয়োজন গণভোটের। এই গণভোটের কথাটা এটা সত্য যে বর্তমান সরকারি দলের একজন নেতাই প্রথম দাবি করেছিলেন। এটাও সত্য যে এটা আমরা সবাই এগ্রি করেছিলাম। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। রংপুরের জনসভায় সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরাও বললাম, তারাও বললেন, একমত হলাম গণভোটের রায় যদি হায়ের পক্ষে বিজয়ী হয় তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকবে। কিন্তু না, যে ইলেকশন হলো ওনারা দেখলেন যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছেন। আমরা সংসদ আহ্বানের পাশাপাশি সংস্কার পরিষদেরও সভা আহ্বানের দাবি জানালাম। আমাদের দাবিকে তারা গ্রাহ্য করলেন না। পরে আমরা নোটিশ দিয়ে সংসদে আলোচনা করলাম। তারা জবাব দিলেন, দিতে গিয়ে বললেন এইটা বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। আমরা সংসদে জানতে চাইলাম এই অন্তহীন প্রতারণাটা কে করলো, কি করলো, এটার কোনো জবাব পেলাম না। কিন্তু বেশি দিন সত্য চাপা পড়ে থাকে না। সেই সংসদে দাঁড়িয়ে একই ব্যক্তি আবার বললেন যে যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। কি হলো তাহলে? প্রতারণাটা কে করলো? এখানে দাঁড়িয়ে অনেকেই বলে গেছেন যদি প্রতারণা বলতে হয় তাইলে তারাই জাতির সাথে প্রতারণা করেছেন। অসুবিধাটা কোথায়? এটা মানছেন না কেন? দানাই পানাই করে এখন সংবিধান সংশোধন কমিটি, কমিশন এগুলা গঠন করার কথা বলেন কেন? এর উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। গুম কমিশন বিলুপ্ত করা হয়েছে, পরে তারা একটা আবার আইনের পক্ষে পাশ করতে যাচ্ছেন অনেকটা বিড়ালের হাতে গুস্ত পাহারাদারির দায়িত্ব দেওয়া। অতীতে এই গুমের কাজটা কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী এবং এজেন্সির লোকেরা করেছে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন এইটার তদন্ত করবে পুলিশ। বুঝলেন এবার বিষয়টা? মানে গুম হয়ে যাওয়ার পরে আর তার কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না।
এই পুলিশ গত ফ্যাসিস্ট আমলে কী করেছে আমরা সবাই বুঝি। এমনকি তদন্ত করতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে শীতলক্ষার একটা কাহিনী বানিয়েছিল। এক মেয়ে অপহরণের পরে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, শীতলক্ষাতে তার পেটে পাথর বেঁধে বস্তা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার মাত্র 17 দিনের মাথায় এই মেয়ে তার বাপের কাছে ফিরে আসলো। এখন এই পাথর বাঁধা মরে যাওয়া মেয়েটা আসলো কি? মানে ওই যে তখন একটা কথা ছিল যে আমরা যা বলবো তাই সত্য, সুতরাং মিথ্যাকে কিভাবে সত্য বানাতে হয় আমরা এটা জানি। নিশ্চয়ই তার উপরে এমন অত্যাচার করা হয়েছে যে সে তার ভাইকে বাপ ডাকতে বাধ্য হয়েছে। এইভাবেই পুলিশের তদন্ত হয়ে থাকে। সেই তদন্তে গুমের মতো মহাপাপ সেটা পুলিশ তদন্ত করবে, আর উনারা সুন্দর সুন্দর আইন বানানোর গল্প আমাদেরকে শোনাচ্ছে। আমাদেরকে সংসদে তারা প্রস্তাব দিয়েছেন, আসেন আমরা উভয়ে মিলে একটা সংবিধান সংশোধন কমিটি করি, আমরা ভালো ভালো আইন রচনা করব। আমরা বলেছি গণভোট সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংস্কারের জন্য হয়েছে। আমাদের দাবি সংবিধান সংশোধন নয়, সংস্কার। লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে, বা এটা বুঝি না, সংবিধান সংস্কার আর সংশোধনের মাঝে তফাৎটা কি? তফাৎ পরিষ্কার। সংবিধান সংশোধন করবে সংসদ, এটাতে কোনো গণভোটের প্রশ্ন নাই। এই যে সংবিধান সংশোধন করবে, এই আইন টিকতেও পারে, নাও টিকতে পারে। বাংলাদেশে এই রকম 5টা সংশোধনী বাতিল হয়ে গেছে কোর্টে গিয়ে। তো আমরা তো বাতিল হওয়ার জন্য কিছু করতে চাই না। আমরা তো ফেসিবাদের কবলে দেশটা আবার যাতে না পড়ে, সেই জন্যে আমরা শক্ত পাকাপোক্ত ব্যবস্থার দিকে যেতে চাই। এইটা সম্ভব শুধুমাত্র গণপরিষদ অথবা সংস্কার পরিষদ গঠন করে এই কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে। ওখানে হাত দিতে পারবে না আদালত। তারা একটা ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে আরেকবার তারা ধোঁকা দিতে চাচ্ছেন। দফায় দফায় আমাদেরকে অনুরোধ করেছেন। এমনকি তারা এটাও বলেন যে আপনারা কি আসবেন না? বলে ভাই এটা তো কতবারই জানিয়ে দিয়েছি, আমাদের আসার কোনো প্রশ্নই ওঠে না। বলে আমরা আপনাদের কাছ থেকে মতামত চাইব। আচ্ছা বলেন, আমরা কমিটিতে গেলাম না, এখন আমরা মতামত দিব সেখানে? কি আজগুবি ব্যাপার। আমাদের জন্য ওনাদের এত আকর্ষণ কেন? আকর্ষণটা জাতির জন্য করেন। যেই জাতির 70% মানুষ ভোট দিয়ে বলেছে আমাদেরকে সংস্কার করে দেন, সংস্কারকে অগ্রাহ্য করে ধানাই পানাই করে এখন আরেকটা নিয়ে আসছেন আপনারা। আমরা এখান থেকে এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এই বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে যখন এই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সেইটার মাসুল তাকে গুনতে হয়েছে। ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন। সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। অ্যাবসলিউট পাওয়ার মিনস অ্যাবসলিউট করাপশন ডোর ওপেন করা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি, দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন না। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? সরসায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? এত বুথ বিতাড়িত হবে না। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো, ওই খেয়েছো, তাদের 2টা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। তারা তো সেদিকেই আগাচ্ছে। যে কাজটা আমার সন্তান করলে বীরত্ব, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বীরত্ব, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ।
এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফেসিবাদী। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি না, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশ দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করিনি। আমরা তাদেরকে বলবো, দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন, এর আগে আপনাদের গুমের শিকার, খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি অন্তত সম্মান দেখান। সেই সম্মান দেখালে ফেসিবাদের কোনো ছায়া এই দেশে থাকতে পারে না। যদি মূল জায়গায় হাত না দেওয়া হয়, তাহলে ওই ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দেব না, ইনশাল্লাহ আমরা মূলে হাত দেব। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করব না। আমরা লড়াই করব জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কিছুর সাক্ষী এবং সঙ্গী, ভালো মন্দ দুটোই। আমার কথা কেউ রাগ করবেন না। অতীতের ফেসিবাদী আমলে মিডিয়ার একটা অংশ ফেসিবাদকে তুষণ করেছে, লালন করেছে, বাতাস দিয়েছে। শেষ পর্যন্ত সেই ফেসিবাদ বাতাসে উড়ে গেছে। এখনো আমরা কিছু কিছু লক্ষণ সেরকম দেখতে পাচ্ছি। আপনাদের সহকর্মীদের মধ্যে যাদের মধ্যে আপনারা এই উপসর্গ দেখবেন, আপনারা আন্তরিকভাবে তাদেরকে বুঝান এই দেশটা সকলের, আপনারাও এই দেশের নাগরিক। দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। কিন্তু এটাও ঠিক যে সাহসিকতার সাথে ফেসিবাদের বিরুদ্ধে অনেকে আলহামদুলিল্লাহ তারা আওয়াজ তুলেছেন, গর্জন করেছেন। তাদের লিখনীতে, বক্তব্যে, মিডিয়ায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সত্যিকারের বীর হিসাবে আমাদের মিডিয়াকে দেখতে চাই। কলম যোদ্ধা অথবা আপনারা বাক যোদ্ধা যেটাই বলেন, আপনারা তো যোদ্ধা। যোদ্ধারা তো মাথা নত করে না অন্যায়ের কাছে। আপনারা বীর হিসাবে দায়িত্ব পালন করে চলমান এই আন্দোলন ন্যায্যতার ভিত্তিতে যতটুকু দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোনো ভুল করলে আমাদেরকে ধরে দিবেন, সংশোধন করে দেবেন। আমরা কথা দিচ্ছি আমাদের সব কিছু জনগণের স্বার্থে। আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশের অন্যতম প্রাচীনতম সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ যারা, আমরা তাদের আহ্বানে এখানে আসতে পেরেছি, আমরা কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি বাকি অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজন সার্থক হবে যখন দেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি পাবে। ইনশাল্লাহ মুক্তি আমাদের অবধারিত, আমরা পাবো ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।